বাতাবরণ আগমনী ফাল্গুনের বার্তা প্রেরণ করছে। বসন্তের সুর আর সঙ্গীতময় আবেশে সেই বসন্ত বীণা দোল খাচ্ছে সমীরণ জুড়ে। সমীরণে উষ্ণতার আভাস আর বকুল ফুলের মিষ্টি সুগন্ধ। ফাগুন ছাড়া রঙের সৌন্দর্যে কংক্রিটের পথ সেজে উঠেছে আগুনরাঙা পলাশপ্রিয়ার অনুরাগে। সেই সৌন্দর্য কখনো পিষ্ট হচ্ছে শহুরে পথে চলন্ত কালো ধোয়া নির্গতকারী গাড়ির পেছনে, তো কখনো পিষ্ট হচ্ছে পথচারীর পদতলে। তবুও প্রকৃতির অপার্থিব সৌন্দর্য ম্লান করার ক্ষমতা কি এই ঠুনকো ধরিত্রীবাসীর রয়েছে? নেই তো। কাঞ্চন ফুলে সেজে থাকা পথধার এবং শান্ত সোনালি আলোয় ভরা কাঞ্চনবেলা। ঝরাপাতা গাছগুলোয় সদ্য গজানো মঞ্জুরিগুলো কচি কচি নতুন পাতায় সেজে উঠছে। সোনালি আলোয় স্নানরত সেই নতুন পাতাগুলো সাজবেলার তীর্যক সোনালি রশিতে স্পষ্ট বীরাঙ্গনা নামক সাইনবোর্ডটি, যেটি উজ্জ্বল এবং দৃষ্টি আকর্ষণীয় হয়ে আছে। ব্যস্ত নগরীর সকলের কাছে বীরাঙ্গনা নামক এই ক্লাবটি প্রচলিত অর্থবহন করে না। এই স্পষ্ট শহুরে কোলাহল ভেদ করে ভেসে আসা সমস্বরে সুরেলা কণ্ঠে গান, হারমোনিয়ামের সুর এবং ঘুঙুরের ধ্বনিতে। ক্লাবটি নারী সংগঠনের একটি ছোট্ট অংশ, যেখানে নারীদের সুপ্ত প্রতিভাগুলোকে তাদের শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করে। যে সঙ্গীতে আগ্রহী সে গান শেখে এবং চর্চা করে, যে নৃত্যে আগ্রহী সে নতুন নতুন মুদ্রায় লতানো দেহে বাঁক তোলে, যে ছবি আঁকায় আগ্রহী সে রং তুলির ছোঁয়ায় দিয়ে সাদা মলিন ক্যানভাস পেপার রঙে রঙে সাজিয়ে তোলে, যে একছেটা সমান্তরাল বস্ত্রকে সুই সুতোর দ্বারা নতুন রূপ দিয়ে মানুষের অঙ্গে সাজানোর উপযোগী করে তুলতে আগ্রহী। তাকে সেই প্রশিক্ষণ দেয়া হয় যেন সে নিজ নিজ প্রতিভায় বলীয়ান হয়ে ওঠে। তবে সুকুমার প্রবণ মানুষগুলোকে এখানে রোজ বিকেলে ভিড় জমাতে দেখা যায় এক কাপ চা, ছোলা মাখা, মুড়ি মাখা এর সাথে। আবার কখনো কখনো নয়া দম্পতি কিংবা প্রেমিক যুগলকেও দেখা যায় সুরে সুরে মাতোয়ারা এই রঙিন পরিবেশের সুযোগ নিতে। এহেন মোহনীয় পরিবেশে যে অনুভূতিগুলো প্রগাঢ় হয়। বিকাল 5:20। বীরাঙ্গনা নামক দোতলা পুরাতন দালানটির পাশে দাঁড়িয়ে আছে 4তলা বিশিষ্ট শৈখনতা ছোঁয়ায় থাকা একটি দালান, যেখানে বিশাল এক সাইনবোর্ডে লেখা পূবালী ব্যাংক লিমিটেড। সেখান থেকে একে একে পরিপাটি রুচিসম্পন্ন পোশাকে আবৃত কিছু ব্যাংক কর্মকর্তা সারাদিনের দীর্ঘ কর্মব্যস্ততার সমাপ্তি ঘটিয়ে নিচে নামল। চোখে মুখে তাদের ক্লান্তি। কলিগদের বিদায়ী সম্ভাষণ জানিয়ে নির্মল প্রাণ ব্যক্তিত্বধারী সুগঠিত দেহাবয়বের পুরুষ ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ায় কাঞ্চন ফুল গাছটির নিচে। সুকুমার প্রবণ হওয়ায় প্রতিদিনের কর্মসূচি শেষে এখানে 15 মিনিট সময় কাটানো অভ্যাস। ডার্ক ব্লু রঙা প্যান্টের সাথে স্কাই ব্লু রঙা ইন করা শার্টটির জায়গায় জায়গায় ছোপ ছোপ ঘামে ভেজার দাগ। গলার টাই ঢিলে করা। গলায় ঝুলিয়ে রাখা কার্ডটি খুলে ফেলল। কার্ডটিতে জলজল করছে একটি নাম স্বরূপ ইব্রাহিম। সেটি পকেটে ঢুকিয়ে রেখে দু হাতের আঙুলের ডগায় বুকের কাছে শার্টটি ধরে একটা ঝাড়া দিলে চিটচিটে ভেজা ভাব থেকে একটু রেহাই পাওয়া গেল। ভেতরের ইনার টি শার্টটাও ভিজে উঠেছে। সারাদিন শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে থাকার অভ্যাস তার বের হতেই ঘেমে উঠেছে। এমনিতেও খুলনা শহরের তাপমাত্রা মাত্রাতিরিক্ত। ক্ষণকাল বাদ সে পা বাড়ায় নিচের বাম পাশে থাকা একটি ছোট্ট ইজি বাইক স্ট্যান্ডের লম্বা বেঞ্চির দিকে। ওখানটাতেই 15 মিনিট কাটানোর অভ্যাস। বেঞ্চির এক কিনারায় বসে পিঠ এলিয়ে দিতেই চাপা প্রশান্তের নিঃশ্বাস ফেলল ব্যক্তিটি। কর্ণকুহরে শ্রুতিমধুর শব্দ তুলে তখন বেজে চলেছে সমস্বরে সুরেলা কণ্ঠে বসন্তের গান। পুরুষালেই ওষ্ঠকোনা অলস গতিতে বেঁকে যায়। বদ্ধনেত্রে অনুভব করতে লাগলো। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পেছে, বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী, বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি, বসন্ত এসে গেছে। থাক তব ভুবনের ধুলি মাখা চরণে, মাথা নত করে রব, বসন্ত এসে গেছে। কগলের নবনীল মনেরও গোপনে, বাজে ওই পলাশের নেশা, মাখি চলেছি দুজনে। বাসনার রঙে মিশি শ্যামলে স্বপনে, কুহু কুহু শোনা যায় কোকিলের কুহুতান, বসন্ত এসে গেছে। বীরাঙ্গনা ক্লাবটি থেকে সদ্য বের হওয়া মেয়েটির যত্নের ছোঁয়ায় উজ্জ্বল ফর্সা বদনে বিন্দু বিন্দু মুক্তদানার ন্যায় জলজল করছে শ্বেত জল। দেহের সম্মুখে অবহেলায় ছড়িয়ে থাকা সুতির ওড়নাটি নিয়ে মেয়েটি বড্ড অনাদরে ঘামগুলো মুছে ফেলল। দীর্ঘক্ষণ গান গাওয়ায় গলা শুকিয়ে কাঠ হয়ে আছে। কাঁধে চেপে রাখা টোট ব্যাগটি নিয়ে পা বাড়ায় বীরাঙ্গনার সম্মুখ ফুটপাতের দিকে।
বীরাঙ্গনার ঠিক বা পাশে থাকা ছোট্ট স্ট্যান্ডে পেতে রাখা বেঞ্চি তার গন্তব্য। গন্তব্যটি বড্ড মোহনীয়। বাগানবিলাস গাছের লালচে গোলাপি ছায়ায় থাকা স্টিলের ওই বেঞ্চিতে অতি স্বল্প সময়ে নৈরার মন জয় করে নেয়া এক ক্ষমতাধর ধাতব পাত। সেখানে গিয়ে পা ঝুলিয়ে বসতেই পাতলা গোলাপি রঙা ওষ্ঠদ্বয় বিস্তৃত হয়ে গেল। সম্মুখে ব্যস্ত নগরী, পাশে থাকা চায়ের দোকানের টুংটাং আওয়াজ এবং সঙ্গ দেওয়ার মতো কয়েক দল কলেজ পড়ুয়া মেয়ে ছেলে আর বসন্তের ফুলে ফুলে রঙিন ছোঁয়ায় সুগন্ধি মাখা সমীরণ। অপেক্ষাটা দারুণ উপভোগ্য হবে বলে মনে হলো নৈরার। অপেক্ষা বলতে একটি যান্ত্রিক পরিবহনের। ছোলা মাখাওয়ালা নিজের তৈজসপট নিয়ে বেঞ্চিটির কাছে এসে দাঁড়াতেই নৈরা চকচকে দৃষ্টি তাক করে তার পানে। বয়স্ক ছোলা মাখাওয়ালা তাকে দেখে শুধায়, দেব আম্মা? নৈরা চঞ্চল কণ্ঠে শুধায়, কত করে চাচা? 20, 30, 40, 50 যত টাকার তুমি চাও। আচ্ছা 30 টাকার দিন। নৈরা মৃদু হেসে বলল। ছোলা মাখাওয়ালা ছোলা মাখিয়ে তার হাতে দিলে সে ব্যাগ থেকে টাকা বের করে বাড়িয়ে দেয়। ছোলাওয়ালা অসহায় দৃষ্টিতে তাকায় 1000 টাকার নোটটির দিকে, বলে, আম্মা এত টাকা তো খুচরা নাই। নৈরার মুখ মলিন হয়ে গেল। সে মিহিস্বরে বলল, কিন্তু আমার কাছে তো এটা ব্যতীত আর নেই চাচা। একটু খোঁজ করে দেখো আম্মা, পাও কিনা। নৈরা ব্যাগ হাতাতে লাগলো। আরও 2টা 1000 টাকার নোট দেখে সে হতাশার নিঃশ্বাস ফেলল। এগুলো তার হাত খরচের টাকা। বাবা বের হওয়ার সময় সবসময় এমনই নোট ধরিয়ে দেয়, যেগুলো অবহেলায় তার ব্যাগে পড়ে থাকে, কখনো ভাঙার প্রয়োজন পড়ে না। সে অনাহত দৃষ্টিতে তাকালো ছোলাওয়ালার দিকে। ছোলাওয়ালা টাকাটা তার হাতে ফিরিয়ে দিয়ে বলল, ওই স্যাররে বলো আম্মা, সে তো মনে হয় ব্যাংকার, তার কাছে খুচরা পাবা। নৈরা এতক্ষণে নিচের বাম দিকে চোখ রাখলো। ফোনের দিকে তাকিয়ে থাকা একটি গুরুগম্ভীর উজ্জ্বল শ্যামলা মুখ নজরে আসলো। নিজের উদ্দেশ্যে কিছু কথোপকথন ঠিকরে আসতেই স্বরূপ চোখ তুলে তাকায় নিজের ডান পাশে। 2টি অনাহত দৃষ্টিতে দৃষ্টি মিলে গেলে সে সন্তর্পণে দৃষ্টি সরিয়ে নিল। ছোলাওয়ালার দিকে তাকিয়ে শুধায়, জি, আমায় কিছু বলছেন? ছোলাওয়ালা বলল, সে ছোলা কিনছে স্যার, কিন্তু 1000 নোট ভাঙতি নেই তার কাছে। আপনার কাছে কি আছে? ততক্ষণে নিচের দিকে এগিয়ে আসে একটি মেয়েলি হাত তার দিকে 1000 টাকার একটি নোট বাড়িয়ে দিয়েছে। সে টাকাটির দিকে এক পলক তাকিয়ে পকেট থেকে মানিব্যাগটা বের করলো। সেখানে কয়েক পল দেখে বলল, দুঃখিত, আমার কাছে 1000 টাকা খুচরা হবে না। কিন্তু আপনি একজন ব্যাংকার। নিজের উদ্দেশ্যে প্রশ্নটি শুনতে সরব দৃষ্টি ফেলল নারী কণ্ঠটির উৎসের পানে। মৃদু হেসে বলল, আমি একজন ব্যাংক কর্মকর্তা, কিন্তু ব্যাংকের সব টাকাগুলো তো আমার নয়। আপনি চিন্তা করবেন না, আমার কাছে 30 টাকা খুচরা আছে, আমি দিয়ে দিচ্ছি আপনার বিল। নৈরা লজ্জায় জড়সড় হয়ে গেল অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হয়ে। এমন পরিস্থিতিতে সে কখনো পড়েনি। এর জন্যই বলে, যে যা না পারে তা করা উচিত নয়। কেন সে ছোলা খেতে গেল? বাবাকে বললেই তো বাবা পাঠিয়ে দিত। নিজেকে বকতে লাগলো নৈরা। মিনমিনে কণ্ঠে বলল, না না, আপনি কেন দেবেন? কোনো প্রয়োজন নেই চাচা, আপনি বরং আপনার ছোলাগুলো নিয়ে নিন, আমি খাবো না। ওই ছোলা আবার নিলে ওগুলো পানসি হয়ে যাবে আম্মা, কেউ খেতে চাইবে না, আমার লস হবে। নৈরা কিছু বলতে যাবে তার আগে সরব ছোলাওয়ালার সাথে 30 টাকা ধরিয়ে দিল। লোকটা ধন্যবাদ জানিয়ে তৈজসপত্র নিয়ে অদূরে ঘাঁটি স্থাপন করলো। ছোলা হাতে নৈরা অসহায় দৃষ্টিতে তাকায় সরূপের দিকে, বলে, আমি আপনার টাকা ফেরত দেব কি করে? সরূপ মানিব্যাগ পকেটে ঢোকাতে ঢোকাতে স্মিত হেসে বলল, 30 টাকার ব্যাপার চিন্তা করবেন না, 30 টাকার জন্য আমি পথে বসে যাব না, আপনি নিশ্চিন্তে খান। বলেই সরূপ আবার ফোন ঘাঁটতে লাগলো। নৈরা আর কিছু বলল না, নীরবে বসে ছোলা খেতে লাগলো। খেতে খেতে আর চোখে পর্যবেক্ষণ করে দুহাত দূরে অবস্থানরত লোকটিকে। দ্বিধাগ্রস্ত মন নিয়ে ছোলাটা সরূপের দিকে এগিয়ে দিয়ে বলল, আপনি একটু নিলে আমি খুশি হব। সরূপ চোখ তুলে তাকায় মেয়েটির পানে। পরপরই এগিয়ে দেয়া ছোলার দিকে বলল, ধন্যবাদ, কিন্তু প্রয়োজন নেই, আপনি খান। বলেই সরূপ আবার দৃষ্টিনত করে নৈরা তাকিয়ে রইল ছেলেটির দিকে। কিছু মাথায় আসতেই ফের বলল, আপনি হয়তো আমার এটো কার্ড দেখে খেতে চাইছেন না, আমি দুঃখিত। আপনি কার্ডের উল্টো দিকটা দিয়ে খেতে পারেন, না খেলে আমার খারাপ লাগবে খুব। আমি আপনার টাকার খাবার কাছি আপনাকে না দিয়ে। সরূপ ফোঁস করে এক নিঃশ্বাস ফেলে তাকায় অতি নম্র মেয়েটির দিকে। মেয়েটিকে সে চেনে। সে কেন, পুরো শহরের সবাই মোটামুটি চেনে। শহরের স্বনামধন্য এবং তথাকথিত বিত্তশালী এক পরিবারের মেয়ে।
অর্থবিত্তের দিক থেকে বহুল পরিচিত। মেয়েটির বাবা চাচা পূর্বপুরুষ সবাই ইটের ভাটার ব্যবসা করে আসছে। কথায় আছে, মাটি বেচার টাকা মাটিতেই যায়, কিন্তু এই বাক্যটি পুরোপুরি মিথ্যা মাহমুদ পরিবারের জন্য। কারণ তাদের মাটি বেচা টাকা মাটিতে নয়, তাদের আকাশ ছুঁতে সাহায্য করেছে। তন্মধ্যে মেয়েটির বাবা নুহাশ মাহমুদ বেশি প্রতিষ্ঠিত। তবে এত বিত্তশালী পরিবারের মেয়ে হওয়ায় সৌরভ মেয়েটিকে চেনে না, বরং চেনে তার অতি সাদামাটা চলাফেরার কারণে। সে যে আবাসিক এলাকায় থাকে, সে এলাকায় ঢুকতেই দুটো 7 তলা বিশিষ্ট বিশাল বিশাল বাড়ি বাঁধে, যেটা একটা তার বাবার এবং আরেকটা তার চাচার। এই যে মেয়েটির পরিবারের এক একজনকে দেখলে বোঝা যাবে তারা এই শহরের নামি দামি কেউ, কিন্তু মেয়েটিকে দেখলে ঘুণাক্ষরেও কেউ টের পাবে না মেয়েটি নুহাশ মাহমুদের মেয়ে। চলাফেরায় এতটাই উদাসীনতা। সাধারণ একটা সুতির থ্রিপিস সাথে ঢিলে ঢালা বেনুনি করা মেয়েটির সাজ সরঞ্জামবিহীন মুখপানে এক পলক তাকিয়ে সৌরভ বলল, আমি বাহিরের খাবার খাই না। বাহিরের খাবার বলতে ওই 1 কাপ চাই খাওয়া হয়, এর ব্যতীত অন্য কিছু না। আপনি 30 টাকার জন্য এত চিন্তা করবেন না। কেন, বাইরের খাবার খেলে কি হয়? মেয়েটির অবুঝ কণ্ঠে সৌরভ মৃদু হাসল। দূর থেকে এতদিন না বুঝলেও আজ বুঝল মেয়েটির অন্তর আর বাহির দুটোই সিধে সাদা, সহজ সরল, অতিরঞ্জিত। রংচঙে কোনো কিছু নেই। সে কাজ ছাকিয়ে বলল, অভ্যাস নেই। কেন অভ্যাস নেই? বড্ড অযাচিত প্রশ্নটির উত্তরও অতি স্বাভাবিকভাবেই পেল মেয়েটি। কোনো বিরক্তি কিংবা বিরূপ আচরণের শিকার হতে হলো না। সৌরভ মৃদু হেসে বলল, হয়তো অভ্যাস করার মতো প্রশ্রয় পাইনি। আপনি অনেক কঠিন কথা বলেন। মেয়েটি কেমন নাক মুখ কুচকে বলল, নিরুদ্বেগ অবুঝ আদল চোখে মুখে। সৌরভ শিরদাঁড়া সোজা করে বসে, ঘাড় কাত করে বলল, এমনভাবে বলছেন যেন আপনি আমার অনেক কথা শুনেছেন। মাত্রই না একটা কঠিন জবাব দিলেন। আমি তার অর্থ বুঝিনি, তাই মনে হয়েছে আপনি অনেক কঠিনভাবে কথা বলেন। নৈরা ছোলা খেতে খেতে বলল। নির্বেচাল কণ্ঠে সৌরভ মৃদু হাসল, বলল, আপনার বোঝার মতো পরিস্থিতি হয়ে ওঠেনি হয়তো। মেয়েটি আবার অবুঝ পানে তাকালো, তবে কিছু বলল না। সৌরভ এতটুকুই বুঝতে পারে মেয়েটি কঠিন দুনিয়ার কঠিন সবকিছু থেকে আড়ালেই রয়েছে, যার জীবনে কোনো সমস্যা কাঠিন্যতা নেই, আছে শুধু সরলতা, হোক সেটা জীবন কিংবা ব্যক্তিত্ব কিংবা চালচলন। বেশ কিছুক্ষণ যাবৎ মাকে ফোনে পাচ্ছে না সৌরভ। মা ফোন রিসিভ করতেই সৌরভ জিজ্ঞাসা করে, কোথায় থাকো আম্মা? কি কি সবজি আনতে হবে? যা যা লাগে নাম বলো তাড়াতাড়ি, বাজার করে নিয়ে আসছি। অপর প্রান্ত থেকে কি বলল শোনা গেল না। স্বল্প কথোপকথনের সমাপ্তি সেখানেই ঘটল। নৈরার গাড়ি এসে থামলে নৈরা ধীর স্থির তাতে উঠে বসল। জানালা থেকে মুখ বের করে শেষবারের মতো স্বরূপের আদ্যপান্ত দেখল। ড্রাইভার বিনীত কণ্ঠে বলল, সমস্যা নেই কাকু, আমি বিরক্ত হইনি। নৈরা হেসে বলল। বয়স্ক ড্রাইভার লোকটি আবার বলল, বলবো না কাকু। নৈরা মিষ্টি হেসে বলল। শহরের বুকে খোলা মাঠ যেন বিরল এক ব্যাপার বর্তমানে। এক টুকরো খালি জায়গা দেখলে প্রমোটার খদ্দসহ দালালরা হুমড়ি খেয়ে পড়ে সেটির উপর। সাউথ সেন্টার রোডের ব্যস্ত জনবসতির মাঝে এক টুকরো খালি জায়গা দেখা যেত এতদিন, যেটা অচিরেই নিজের বিদীর্ণ মাধুর্যতা হারাতে বসেছে। কি রে বুব্বু, শুনছিস এই জায়গায় নাকি বিক্রি হয়ে গিয়েছে? বড় দালান উঠবে এখানে, আমরা আর খেলতে পারবো না এখানে। শক্ত হাতে আঁকড়ে ধরা বেটাটা শিথিল হয়ে গেল। 5 বছরের বিভোর নাম ছেলেটি হতবাক চোখে তাকায় বয়সে বছর 2 বড় খেলার সঙ্গীর দিকে। অবাক হয়ে শুধায়, কি বলছো? হ্যাঁ রে, মা বলেছে। তাহলে কি আমরা আর খেলতে পারবো না? কি জানি, ছাদে বসে খেলতে হবে। ছেলেটি বলল। অপর আরেকটি ছেলে বলে উঠল, আরে এত কথা বলিস না তো, যা হবার দেখা যাবে। এই বুব্বু, মার। বুব্বর শিথিল হওয়া হাতটি দৃঢ় হলো। একরাশ অনিশ্চিত বেদনা নিয়ে আবার ব্যাটিং করতে লাগলো। কিছুক্ষণ বাদ অদূরে দেখতে পেল কয়েকজন মানুষ জায়গাটির আশেপাশে ঘুরে ঘুরে দেখছে। বুব্ব কৌতূহলী নয়নে তাকায় সেদিকে। একটা ছেলে বলে উঠল, ওই তো ওনারা, মানে নোমান ভাইয়েরা এই জায়গাটা কিনে নিয়েছে। আরে তোদের তা দিয়ে কাজ কি? তোরা ম্যাচটা সন্ধ্যার আগে তোল না। 12 বছরের একটা ছেলে চেঁচিয়ে উঠল। সকলে আবার খেলতে শুরু করলো। ম্যাচের সবাই 10 বছরের ঊর্ধ্বে, কিন্তু বুব্বে মাত্র 5 বছরের একটি বাচ্চা ছেলে। তবুও সেই বড়দের ম্যাচে জায়গা পায় তার দুর্দান্ত ব্যাটিংয়ের কারণে। পরবর্তী দ্রুতগামী বলটি তেড়ে আসতেই বুব্ব নিজের স্থানে এসে দাঁড়ায়।
প্যাটটা শক্ত হাতে আঁকড়ে ধরে সর্বোচ্চ শক্তি দিয়ে স্পর্শ করে বলটি। অমনি সকলে চিৎকার করে উঠল ছক্কা বলে। কিন্তু ততক্ষণে আরেক দুর্ঘটনা ঘটে গেল। ছক্কাটা হলো ঠিক, কিন্তু অজান্তেই কারো বাতিঘর উড়িয়ে দিয়েছে বুব্ব। অদূরে পর্যবেক্ষণ করা লোকগুলোর মাঝে নোমান নামক ব্যক্তিটি নিচের সবচেয়ে সেন্সিটিভ জায়গাটি আঁকড়ে ধরে ব্যথাতুর শব্দ করে উঠল। রোধ হয়ে আসা কণ্ঠে বলে উঠল, রেদওয়ান রে, আমার সুইচ অফ হয়ে গেল। এই জীবনে আর আমার বাবা ডাক বুঝে শোনা হলো না। নোমান আর্তনাদ করে উঠল। অত্যাধিক পরিমাণে ব্যথায় সে রীতিমতো পিলারে হাত চাপড়াচ্ছে। রেদওয়ান শাফাক বন্ধুকে আঁকড়ে ধরে ধমকে উঠল, ওই থাম, এমন গুরুতর মুহূর্তেও তোর ফাজলামো আসে কি করে? তুই আমার ফাজলামোর কথা ছাড়। কোন শালায় বল মেরেছে ওটাকে ধরে আন জলদি। ওসব বাদ দে, আগে ডাক্তারের কাছে চল, দেখি কিছু হয়েছে নাকি। বাচ্চাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সকলে বিবর্ণ বলল, মুখ নিয়ে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ছুটতে লাগলো। একজন স্থবির বিভোরকে দেখে চেঁচিয়ে বলল, আরে এই বুব্বু, তোর আজ খবর আছে, পালাচ্ছিস না কেন? বিভোর কপাল কুঁচকে নেয়, ধীর পায়ে এগিয়ে যায় নোমানের দিকে, গিয়ে বলল, আঙ্কেল, আমি কি তোমার ইয়েতে ব্যথা দিয়েছি? যদি দিয়ে থাকি তবে সরি, আর যদি নাও দিয়ে থাকি তবুও সরি। আমি ইচ্ছে করে করিনি। আমি জানি ওটা সেন্সিটিভ জায়গা, আঘাত পেলে খুব ব্যথা হয়। আমিও একবার ব্যথা পেয়েছিলাম সাইকেল চালানো শিখতে গিয়ে। 1-2 সপ্তাহ পাল সারিয়ে শুয়েছিলাম। নোমান ব্যথা ভুলে অবাক চোখে তাকায় ছোট্ট একটা বাচ্চা ছেলের দিকে। অবাকের রেশ ধরে শোধায়, বলটা তুমি মেরেছো? হ্যাঁ আঙ্কেল। নোমান হতবাক চিত্তে হাঁটু গেড়ে বসে। বিভোরের বাঁশের কঞ্চির ন্যায় হাত দুটো ধরে দেখতে দেখতে অবাক কণ্ঠে শোধায়, এইটুকুন হাত দিয়ে এত জোর হিট করেছো? আমার বোকা পাইছো? কার দোষ ঢাকতে এসেছো সত্যি করে বলো। বিভোরের মুখাবয়ব গম্ভীর হয়, গম্ভীর গলায় বলল, ডোন্ট জাজ আ বুক বাই ইটস কভার আঙ্কেল। দেহ দেখে মনের জোর বোঝা যায় না। আর মামু বলে মনের জোর বড় জোর। আমার মনে যদি জোর থাকে তবে আমি পুরো পৃথিবী জয় করতে পারবো। নোমান, রেদওয়ান, শাফাক সহ উকিল দুজন অবাক হয় বাচ্চাটির পরিপক্ক আচরণে। পরপরই হেসে ফেলল রেদওয়ান, বলে, কি চালাক ছেলে, দেখেছিস কি সুন্দর কথা বলে। হ্যাঁ? নোমান হেসে বলল। বিভোরের হাত দুটো ধরে বলল, তুমি তো দেখছি খুব বুদ্ধিমান, কিন্তু আমি বেশি ব্যথা পাইনি। জিন্সের প্যান্ট দেখে বেঁচে গিয়েছি, বুঝলে? নয়তো আজ আমার বংশের বাতি নিভে যেত। তুমি কি আমায় ক্ষমা করে দিয়েছো? আমার আম্মার কাছে নালিশ দেবে না তো? পুনরায় বিভোরের কথায় নোমান হেসে মাথা নাড়ল। ততক্ষণে একটি নারী কণ্ঠ প্রতিধ্বনিত হলো, বুবু, বাসায় এসো, সন্ধ্যা হয়ে গিয়েছে। বুব্বে খোলা মাঠ সংলগ্ন জায়গাটির পাশে থাকা 5তলা দালানটির দিকে তাকায়, ঠিক 3তলা বরাবর। হাঁক ছেড়ে বলল, আসছি মাম্মা। বরাবরই নোমানের উদ্দেশ্যে বলল, আঙ্কেল, তুমি কি এই জায়গাটা কিনে নিয়েছো? দালান করবে? করো না প্লিজ। আমরা এখানে খেলা করি। এটা যদি না থাকে তবে আর কখনো আমরা খেলতে পারবো না। আমি তাহলে ক্রিকেট প্র্যাকটিসও করতে পারবো না। আর আমার বড় ক্রিকেটার হওয়ার স্বপ্ন পূরণ হবে না। নোমান প্রেক্ষিতে মৃদু হাসল। এটা তার বাবার সদ্য কেনা জমি, এখানে তার তেমন কোনো হস্তক্ষেপ নেই, তাই কোনো জবাব দিতে পারল না। বলল, বাসায় যাও, সন্ধ্যা হয়ে গিয়েছে। বিভোর চলে গেল। কাজ শেষে বাড়ি ফিরতে হবে, এই তাগিদটা পৃথিবীতে যার যার মাঝে রয়েছে। সে হলো পৃথিবীর অন্যতম এক ভাগ্যবান ব্যক্তি। ধরণীতে আমাদের প্রত্যেকের নিড়ে ফেরা তাগিদ হোক, কেননা এমন অনেক দুর্ভাগা রয়েছে যাদের ভাগ্যে এই নিড়ে ফেরার সুযোগটুকু থাকে না, একটা নীড় থাকে না, এমনকি রাতটা কোথায় যাপন করবে তার নিশ্চয়তা নেই। ঠিক এই জায়গা থেকে স্বরূপ ভাগ্যবান। তার একটা নীড় রয়েছে, নীড়ে নিজস্ব মানুষ রয়েছে, রয়েছে ফেরার তাগিদ, যেখানে তাদের তাড়িয়ে দেওয়ার মতো অধিকার কারণ নেই। নিস্তব্ধ রজনী নির্দেশ করছে রাত গভীর। ঘড়িতে 12টা 10। পিসির আলোয় আলোকিত রুমটি। লাগাতার কিংবোর্ডে চালানো আঙুলগুলো শ্রুতিকটু শব্দ তুলে চলেছে একাধারে। প্রশস্ত বুকে লেপটে থাকা ছোট্ট দেহটি বিরক্তিতে গঙিয়ে উঠল। বুকে মুখ ঘষতে ঘষতে জড়ানো কণ্ঠে ডেকে উঠল, মামু। নিজ কর্মে নিমগ্ন স্বরূপ কাজ করতে করতে জবাব দেয়, বলো। বিভোর আধো আধো ঘুম চড়ানো নয়ন মেলে তাকায় মামার গম্ভীর মুখপানে, বলে,
এত শব্দ কেন করছো মামু? আমি যে ঘুমাচ্ছি তুমি কি তা দেখছো না? তুমি দিন দিন ম্যানারলেস হয়ে যাচ্ছ। কেউ ঘুমালে আওয়াজ করতে হয় না, এটা কি তুমি জানো না? সৌরভ স্থির দৃষ্টি পিসির উপর রেখে জবাব দেয়। এর জন্যই আমি তোমাকে বলেছিলাম মাম্মার কাছে ঘুমাতে যাও, তাহলে শান্তি মতো ঘুমাতে পারবে। কিন্তু আমি তোমার সাথে ঘুমাতে পছন্দ করি। কত বড় বুক বিছানার দরকার হয় না, এখানেই ছড়িয়ে ছিটিয়ে ঘুমানো যায়। তবে তোমায় এমন শব্দের মাঝেই ঘুমাতে হবে, কিছু করার নেই। কিন্তু আমি যখন ঘুমাতে যাব তখন যদি জেগে থাকা হয় তবে আমি তোমায় সোজা ছাদে রেখে আসব, বুব্বু। ইউ কান্ট ডু দিস মামু। আই ক্যান, বুব্বু। ইউ কান্ট মামু। আই অবভিয়াসলি ক্যান, বুব্বু। ওকে, তুমি একটা আয়রন ম্যান, আমি মেনে নিলাম। কিন্তু তোমার আমার ওপর একটু দয়া হওয়া উচিত। আমার ঘুম পেয়েছে খুব, কিন্তু আমি ঘুমাতে পারছি না তোমার কারণে। তবে মাম্মার কাছে যাও। নো মামু, আমি তোমার কাছে ঘুমাতে ভালোবাসি। আগামীকাল সকালে আমার এই কাজ শেষ করে সাবমিট করতে হবে। কিন্তু তুমি আমায় ডিস্টার্ব করছো, বুব্বু। বাট তুমি এত কাজ কেন করো? টাকা ইনকাম করার জন্য। এত টাকা ইনকাম কেন করছো তুমি? মান সম্মানের সাথে বেঁচে থাকার জন্য। মান সম্মান ইজ ডিয়ার মামু। বুব্বু, এটা মান সম্মান ইজ হোয়াট নয়, বলো। রেসপেক্ট ইজ হোয়াট। যা না পারো তা বলো কেন? কারণ আমি পছন্দ করি যা না পারি তা বলতে। এভাবে করেই একদিন আমি সব শিখে যাব। ঠিক আছে যাও, আমি সঠিকটা বলছি। রেসপেক্ট ইজ হোয়াট। রেসপেক্ট বা সম্মান এমন একটা জিনিস যেটা এই পৃথিবীর এত এত মানুষের মাঝে মাথা উঁচু করে বাঁচতে সাহায্য করে। কেউ যেন কখনো আমাদের সাথে খারাপ আচরণ কিংবা কটু কথা না বলতে পারে। আমার সাথে কেউ খারাপ আচরণ করলে তো আমি তার নাক ফাটিয়ে দেই। কই, আমার তো টাকার প্রয়োজন পড়ে না। তবে তোমার কেন তো টাকার প্রয়োজন? তুমিও আমার মতো নাক ফাটিয়ে দিবে? বুব্বু, অনেক হয়েছে। তুমি আদরে আদরে বিগড়ে গিয়েছো। কারণ নাক ফাটানোর কথা তুমি চিন্তাও করো কিভাবে? সবাই কি বলবে? বুব্বর মামু আর তার মা বুব্বুকে এই শিক্ষা দিয়েছে। তুমি আমার কাছে ঘুমানোর যোগ্যতা হারিয়েছ। গেট আউট, এখনই এখান থেকে চলে যাও। যেদিন ভদ্র ছেলে হতে পারবে সেদিন মামুর বুকে ঘুমাতে আসবে। সৌরভ রাগান্বিত স্বরে বলল। তুমি আমার সাথে এমন করতে পারো না মামু। তুমি যদি আমার সাথে এমন করো তবে আমি কোথায় যাব বলো? বিভোর ঠোঁট ফুলিয়ে বলল। আপাতত মাম্মার কাছে যাও, তাতেই আমি উপকৃত হব। নো মামু, তুমি না বলো আমি তোমার জান। তবে এটা কি করে বলতে পারলে? আমি এই ব্যর্থ জীবন রেখে কি করব এখন বলো? তুমি এত পাকা পাকা কথা কোত্থেকে শিখেছ? কোথাও থেকে না, আমি নিজেই জানি এগুলো। কারোর থেকে কোনো শিখতে হবে না আমায়, আমার থেকেই সবাই শিখবে। টু গুড, বুব্বু। এখন ঘুমাও, মামুর অনেক কাজ আছে, প্লিজ। সৌরভ অনুনয় করে বলল। দুহাতে মামুর পিঠ জড়িয়ে বুকে মাথা ঠেকিয়ে বলল বিভোর। সৌরভ ডানে বামে মাথা নেড়ে জবাব দেয়। বলো বুব্বু আমার জান, আমি তোমায় খুব ভালোবাসি। তুমি সব সময় আমার বুকে ঘুমাবে। আমি একদিন মস্ত বড় একজন ক্রিকেটার হব। পৃথিবীর সব ব্যাটস বলগুলো একদিন বুব্বুর হবে। একদিন বুব্বু পৃথিবীর সবার চেয়ে বেশি রান করবে। তারপর মামুকে অনেকগুলো বাইক কিনে দেবে। মামুকে আর মাম্মামকে আর কখনোই কাজ করতে দেবে না। আধো আধো স্বরে বলতে বলতেই বুব্বু ঘুমিয়ে পড়ল। সৌরভ ছলছল নয়নে সেই সব কিছু তার সাথে সাথে বলল। তার একটা বাইক ছিল যেটা বিক্রি করে দিয়েছে, খুব বেশি সময় হয়নি। সেটা বিভোরের পছন্দের ছিল খুব। সেটা বিক্রি করে দেয়ায় সে খুব কষ্ট পায়।
তারপর থেকে সবসময় শুধু বলবে সে মামাকে বাইক কিনে দিবে। স্বরূপ চোখ রাখে 4 হাত পায়ে বুকের সাথে লেগে ঘুমিয়ে থাকা বাচ্চা ছেলেটির দিকে। তার জান এটি যে কিনা খুব দায়িত্ব জ্ঞান সম্পন্ন, সব বোঝে আর প্রচুর জ্ঞান রাখে। পৃথিবীতে সবার জীবনে বসন্ত রং নিয়ে আসে না, কারোর জন্য বসন্ত তো বহু আগেই বেরং ধারণ করেছে। দরজার সম্মুখে দাঁড়িয়ে থাকা একটি নারী, অবয়ব ম্লান হয়। রঙিন সুতোয় বোনা ছোট্ট ছেলেটির রঙিন স্বপ্নের গল্পে সন্তানেরা বোনের স্বপ্নগুলোকে যেই মা বাস্তবে রূপদান করার ক্ষমতা রাখে, নিঃসন্দেহে সে এক ভাগ্যবতী মা। কিন্তু সাধনা সে ভাগ্যবতী মা নয়। তার সন্তানের স্বপ্নগুলো যেন ধূসরই থেকে গেল তার দুর্ভাগা কপালের কাছে। এখানেই যে তার ভাগ্য থেমে তা নয়, সে কিন্তু একজন ভাগ্যবতী স্ত্রীও নয়, এমনকি ভাগ্যবতী বোনটাও হতে পারেনি। যদি ভাগ্যবতী স্ত্রী হতো তবে অকালে বিধবা হতে হতো না। যদি ভাগ্যবতী বোন হতো তবে তার ছোট্ট ভাইটাকে নির্ঘুম রাত্রি কাটাতে হতো না, কঠোর পরিশ্রম করতে হতো না, কিংবা পরিশ্রমের টানাপোড়েনে বয়স এবং জীবন হেরে যেতে পারত না। 33 বছরের এক পরিপূর্ণ ব্যক্তি হয়েও স্বরূপ জীবনে আগাতে পারছে না। তার জীবনটা থমকে আছে বিধবা বোন, ভাগ্নে আর বাবা মরা মায়ের সম্মানের সহিত ভরণ পোষণের টানাপোড়েনে। প্রকম্পিত হৃদয় নিয়ে সাধনা ধীর পায়ে এগিয়ে যায় স্বরূপের কাছে। এখনো ঘুমাসনি? চুলের মাঝে কেউ হাত গলিয়ে দিতেই স্বরূপ ঘাড় ঘুরিয়ে তাকায়। বড় বোনকে দেখে মৃদু হেসে বলল, কাজ করছি। এই মাসে তো তেমন কাজ পাইনি, মাস শেষের পর্যায়ে আজ এই কাজটা পেলাম। খুব সীমিত সময় পেয়েছি কাজটার জন্য। আগামীকাল সকালে জমা দিতে হবে। আজ আর ঘুম হবে না। সাধনার মলিন কণ্ঠে জিজ্ঞাসা করে, কত টাকা জোগাড় হয়েছে? স্বরূপ ম্লান হেসে বলল, চলতি মাসের বেতন নিয়ে 82,000 টাকা। সাধনার মলিন মুখটি আরো মলিন হতে লাগলো। বলল, এখনো তো অনেক টাকা স্বরূপ, এত টাকা এর মধ্যে জোগাবি কি করে? মাস শেষ হতে আর 9 দিন বাকি আছে। স্বরূপ বোনের হাতটা নিজের মুঠোয় নিয়ে হাসি মুখে বলল, এত চিন্তা কেন করো? এতদিন পর্যন্ত গুছিয়ে আসছি না, দেখবে এবারেও গুছিয়ে ফেলবো। কিভাবে করবি? বললাম না করে নেব, চিন্তা করো না। সাধনা ছলছল নয়নে তাকায়, মিহিস্বরের সুধায়, আমি তোকে অনেক জ্বালাই তাই না? স্বরূপের চলন্ত হাত দুটো থেমে গেল। শক্ত চোয়াল, অথচ কণ্ঠ বড্ড শান্ত অভিমানী শোনালো, জ্বালাস, খুব জ্বালাস। এই যে যেখানে আমায় সাহস জানানোর কথা, সেখানে তুই আমায় টেনে হিঁচড়ে পেছনে নিয়ে যাচ্ছিস এমন কথা বলে। আমি আগাতে গেলে তোর এই কথাগুলো আমায় ভেঙে দেয়। তুই আমার উজ্জ্বল দিনের স্বপ্ন দেখার শক্তি, অথচ নিজেকে ভাবিস আমার সব সমস্যার কারণ। কেন সবসময় এমন কথা বলিস? তোর বুব্বর আর মায়ের হাসি মুখ আমায় হাসি মুখে বাঁচতে সাহায্য করে, কত বাধা অতিক্রম করতে সাহায্য করে। সেখানে মাথার উপর এই কটা টাকার লোন কিছুই না। কটা টাকা? 54 লক্ষ টাকা তোর কাছে কটা টাকা লাগে? আমার চিন্তা হয় তোর জন্য স্বরূপ। কি দরকার ছিল এসবের? দরকার ছিল আমি বেঁচে থাকতে আমার বোনকে কারোর অপমানে সইতে হবে কেন? তবে আমি কেমন এই হলাম? আমি থাকতে আমার বোন মা মাথা উঁচু করে বাঁচবে। তাদের শির আমি কখনো কারোর সামনে নত হতে দেব না। স্বরূপের শক্ত চোয়াল এবং দৃঢ় কণ্ঠ, চোখ টলমলে। আজও তার চোখ ভাসে কারো তিক্ত কথায়। বোনকে অঝরে কাঁদতে দেখার সে দৃশ্য। সাধনা ছলছল নয়নে তাকিয়ে থাকে বাড়ির শক্ত মুখটির দিকে। ঝরতে চাওয়া অস্ত্রগুলোকে দ্রুত হাতে মুছে নিয়ে প্রসঙ্গ এড়াতে চাই। বলে, রাত জাগবে, খিদে পাবে, আমি ভাত নিয়ে আসছি। এখন খেতে ইচ্ছে করছে না, ঘন্টা 2 আগেই না খেলাম। স্বরূপের গম্ভীর রাগান্বিত স্বরে সাধনা হাসল। হেসে ভাইয়ের মাথায় চাটি দিয়ে বলল, তুই বড় না আমি বড় যে আমি তোর কথা শুনবো? ভাত আনছি, চুপচাপ খেয়ে নিবি। মিনিট 5 পরে সাধনা প্লেট হাতে এগিয়ে আসে। ভাত মেখে ভাইয়ের মুখের সামনে তুলে ধরতে স্বরূপ থমথমে মুখে সেটি মুখে তুলে নিল। সাধনা মৃদু হাসল। তাদের মাঝে অভিমান ঠাঁই পায় না দীর্ঘক্ষণ। ভাইকে খাইয়ে দিয়ে সাধনা ছেলেকে কোলে তুলে নিল। স্বরূপকে দ্রুত কাজ শেষ করার স্পেস দিল, যেন 1 ঘন্টা অন্তত ঘুমোতে পারে। সকাল হলেই তো আবার সারাদিন অক্লান্ত পরিশ্রম করতে হবে। 35 বছর থেকে সদ্য 36-এ পা দেওয়া সাধনা স্বরূপের বড় বোন। একদা তারা মধ্যবিত্ত এবং একটি সুখী পরিবারের অংশ।
ছিল, কিন্তু তখনই হঠাৎ দমকা হাওয়ার ন্যায় নশ্বর জীবনের তলব আসলো। বোনের বিয়ের 1 বছরের মাথায় বাবা পরপারে পাড়ি জমান। মধ্যবিত্ত সেই পরিবারটিতে তখন দারিদ্র্যের ছোঁয়া লাগলো একটু একটু করে। দারিদ্র্যের সেই ছোঁয়া থেকে মাকে রক্ষা করতে মেধাবী স্বরূপ চাকরি নিল ব্যাংকে। সৃষ্টিকর্তা বুঝিয়ে মুখ তুলে তাকালেন। বেশ ভালোই দিন কাটতে লাগলো তাদের। কিন্তু যেন আমাদের জীবন থেকে পিছু ছাড়ে না। বিভোর জন্মানোর 1 বছরের মাথায় দুলাভাই মারা গেল দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে। একদম আকস্মিক। মাথার ওপর থেকে স্বামীর ছায়া সরে যেতেই পুরো পৃথিবীর বুকে মাথা উঁচু করে স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকা যেন সাধনার জন্য প্যারেক গাথা এক বিছানায় শুয়ে থাকার মতো যন্ত্রণাদায়ক। বাসুরের কুনজর, লাগাতার দেওয়া মিথ্যা অপবাদ, শ্বশুরবাড়ির লোকেদের নিত্যদিনের দুর্ব্যবহার, সম্মান আর সম্ভ্রম নিয়ে বেঁচে থাকা মুশকিল হয়ে পড়ে সাধনার জন্য। এমনকি ছোট্ট বিপরকে তার পিতৃ সম্পদ ভোগ করতে দিতেও নারাজ তারা। স্বরূপের কানে যেদিন এই কথা যায়, সেদিন বোনের শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের সকল পাঠ চুকিয়ে সসম্মানে বোন আর ভাগ্নেকে নিজের কাছে নিয়ে আসে। নিজের উপর তার অঢেল বিশ্বাস। সে থাকতে তার বোনকে কারো দরজায় মাথা টুকতে হবে না। সংগ্রামগুলো সেখানেই থেমে থাকে না। ভাড়া বাড়িতে থাকতে হলে বাড়িওয়ালার কত সদ্য নিষেধাজ্ঞা মানতে হয়। এটা করা যাবে না, সেটা করা যাবে না। প্রাপ্তবয়স্করা সানন্দে এই নিষেধাজ্ঞাগুলো মেনে চললেও একটা বাচ্চা যে অবুঝ। বিভোর নামক পুরো বাচ্চাটি 4 দেয়ালের মধ্যে বন্দি থাকত। সময় কাটানোর জন্য সে সাফেদ দেয়ালগুলোকেই বেছে নেয়। বাড়ির দেয়ালের বিশ্রী অবস্থা দেখে বাড়িওয়ালা রীতিমতো রাগে ফেটে পড়ল। সাধনা আর তার মাকে জানা তাই বলে গালিগালাজ করল। মরা বাবা এবং স্বামী তুলে কথা বলতেও দুবার ভাবেনি। 2 সপ্তাহের মাঝে বাড়ি ছাড়ার নির্দেশ দেন তিনি। সেই ঘৃণ্য কথাগুলো সাধনা তার মা নিতে পারল না। ঝরঝরিয়ে কেঁদে ফেলল ছেলের সামনে। মা বোনের অশ্রু স্বরূপের জন্য শাস্তির স্বরূপ। সেই পরিস্থিতি যেন দ্বিতীয়বার তৈরি না হয়, এই স্পৃহা নিয়েই সামর্থ্যের ঊর্ধ্বে গিয়ে এক সিদ্ধান্ত নেয় স্বরূপ। 2 সপ্তাহের মাঝে দালালদের সাহায্যে খুলনা শহরের মধ্যে সাউথ সেন্টার রোডে একটা ফ্ল্যাট কিনল। যেই ফ্ল্যাটের দাম 75 লক্ষ টাকা পড়ে যায়। বাবার রেখে যাওয়া কিছু সহায় সম্পত্তি বিক্রি করে নগদ 20 লক্ষ টাকা দিতে পারে এবং বাদ বাকি ব্যাংক থেকে লোন নিয়ে অল্প কয় মাস হলো লোন টানছে। এরপর থেকে শুরু হয় আরেক সংগ্রাম। ইনকামের থেকে 3 গুণ বেশি লোন প্রতি মাসে বহন করতে হিমশিম খেয়ে যায় স্বরূপ। বেতন বাদে তাকে বাকি টাকাগুলো ফ্রিল্যান্সিং করে উপার্জন করতে হয়। প্রতিনিয়ত চিন্তায় কাটাতে হয় মাস শেষে মা বোনকে যেন ব্যাংকের লোকদের কটু কথার সম্মুখীন হতে না হয়। পাখির ডাকের বদলে শহুরে জীবনে ঘুম ভাঙার সঙ্গী হয় অ্যালার্ম ঘড়ি। নয়ডার ক্ষেত্রেও ভিন্ন নয় এটি। ঘড়িতে তীব্র শব্দ উৎপাতের দ্বারা ঝনঝনিয়ে উঠতেই নয়ডা এক লাফে ঘুম থেকে উঠল। উভ্রান্তের ন্যায় এলোমেলো দৃষ্টি ফেলে বোঝার চেষ্টা করল সে কোথায়। মস্তিষ্ক থেকে অলসতা বিদায় নিতেই নয়ডার মস্তিষ্ক সচল হলো। সে চকিতে ঘড়ির দিকে তাকায়। 8:48 বাজে। আতঙ্ক ছড়িয়ে পড়ল তার চোখে মুখে। 8:48? বাবা নিশ্চয়ই বেরিয়ে গিয়েছে। ঢিডে ঢালা সাদা ফ্রকের সাথে সাদা একটি ওড়না নিয়ে বিছানা থেকে হন্তদন্ত নামলো নয়রা। দরজার পানে ছুটতে গিয়েও আবার ফিরে আসে ঘরে। ব্যাগ থেকে হাত খরচের সব টাকাগুলো বের করে নিয়ে ছুটে বের হয়। করিডর পেরোতে পেরোতে চেঁচিয়ে ডাকে, বাবা, বাবা, তুমি কি বাসায় আছো? মেয়েটির ডাকে ভেসে আসলো ভারী একটি কণ্ঠ। নৌরা আম্মা, বাবা নিচে। নয়রা যেন প্রাণ ফিরে পেল। করিডোরের রেলিং আঁকড়ে ধরে নিচে উকি দিতে নিজের বসার ঘরে বাবাকে বসা দেখতে পেল। নুহাশ মাহমুদ চোখ তুলে তাকায় মেয়ের দিকে। ব্যবসায়ী হওয়ায় বিভিন্ন ক্ষেত্রে তার বাসায় সকাল থেকে রাত পর্যন্ত মানুষের আনাগোনা থাকে। সম্মুখে এখনও 2 জন বসা রয়েছে। নয়রা হন্তদন্ত হয়ে কিছু বলতে গেলে নুহাশ মাহমুদ তাকে আটকে দেয়। বলল, আম্মা ঘরে যাও, বাবা উপরে আসছে 10 মিনিট পর। নয়রা নিজের চঞ্চলতার সামনে নিল অপরিচিত মানুষ দেখে। সে মাথা নাড়ায় সায় জানিয়ে ঘরে চলে যায়। নুহাশ মাহমুদ ঠিক 10 মিনিটের মাথায় মেয়ের ঘরের দরজায় টোকা দিলেন। আম্মা। বাবা এসো। তোয়ালে হাতে নয়রা বলল। নুহাশ মাহমুদ মৃদু হেসে এগিয়ে যায় মেয়ের কাছে। এলোমেলো চুল, ঢিলেঢালা পোশাকে উদাসীনতার ছড়াছড়ি। সে মেয়েকে এমনি দেখতে অভ্যস্ত। মেয়ের মাথায় হাত রেখে হেসে শুধায়, কি হলো, আজ আমার আম্মা পুরো বাড়ি মাথায় তুলছে না কেন? নয়রা জবাব দেয় না। সে বিছানায় রাখা টাকাগুলো 2 হাতে রাজলায় নিয়ে বাবার 2 হাতের মধ্যে রাখল। নুহাশ মাহমুদের ভুরু কুচকে গেল হাত ভর্তি টাকা দেখে। এগুলো যে মেয়ের হাত খরচের টাকা বুঝতে তার অসুবিধা হয়নি। সে কৌতূহলী গলায় শুধায়, এগুলো আমায় দিচ্ছ কেন আম্মা? নয়রা আঙুল কসলাতে কসলাতে বলল, এগুলো আমার লাগবে না, আমায় খুচরা টাকা দাও বাবা। খুচরো টাকা? তা দিয়ে কি করবে তুমি? বাবা প্রয়োজন হয় পথে ঘাটে, নয়তো লজ্জায় পড়তে হয়। নয়রার মিনমিনে কণ্ঠে নুহাশ মাহমুদের কপাল কুচকে গেল। জিজ্ঞাসা করে,
তুমি আবার কবে থেকে পথে ঘাটে চলতে লাগলে? বাড়ি থেকে তো বেরই হও না, হলেও গাড়িতে। তবে নৈরা কি বলবে ভেবে পেল না। সে আসলে এই কাজ ব্যতীত বাড়ি থেকে কখনো বের হয় না। একটা ছোট্ট কোনো কিছু প্রয়োজন। বীরঙ্গনার ওখানে অনেক খাবার ওঠে, খেতে ইচ্ছে করে, কিন্তু এত বড় নোট দেখলে কেউ খাবারই দিতে চায় না। বড্ড দুস্থ শোনালো নৈরার কণ্ঠ। নুহাশ মাহমুদের বেশ খারাপ লাগলো। সে কক্ষ থেকে বেরিয়ে হাঁক ছেড়ে ম্যানেজারকে ডাকলো। হাতের টাকাগুলো তার কাছে দিয়ে বলল সবগুলো খুচরা করে আনতে। আধা ঘন্টার মাঝে নুহাশ মাহমুদ 3 বান্ডিল খুচরা টাকা নিয়ে হাজির হয়ে মেয়ের কাছে, যেখানে 10, 20, 50 টাকার নোট। সেগুলো মেয়েকে দিয়ে বলল, এই নাও আম্মা, বাবার কাছে খুচরা টাকা থাকে না, খুচরো করাতে হয়েছে। ধন্যবাদ বাবা। নৈরা হাসি মুখে বলল। নুহাশ মাহমুদ স্নেহের হাসি দিয়ে মেয়ের এলোমেলো চুলগুলোতে আঙুল চালিয়ে বলল, গানের চর্চা কেমন চলছে? বাবাকে একটু গান গেয়ে শোনালে না? নৈরা বেশ আত্মবিশ্বাসের সহিত বলল, চর্চা অনেক ভালো হচ্ছে বাবা। আমার গলা এখন অনেক ছেড়েছে, আমি নিজে হারমোনিয়াম বাজিয়ে গাইতে পারি। এত কিছু শিখলে অথচ বাবাকে একটু বললেও না? নুহাশ মাহমুদ গম্ভীর গলায় বললেন। নৈরা মৃদু হেসে বলল, শুক্রবার যখন তুমি বাড়িতে থাকবে তখন শোনাবো। আচ্ছা, তোমার ভাবি আর বোনরা আজ কি যেন করছে? ওই যে মেয়েরা নখে কি যেন করে না ওগুলো? আমি বলেছি তোমার কাছেও পার্লারের মেয়েদের পাঠিয়ে দিতে, যা করতে চায় করতে দিও। হ্যাঁ, নুহাশ মাহমুদ কণ্ঠে নম্রতা অনুরোধ এনে বললেন। মেয়ের আদ্যপান্ত যে তার মুখস্থ, তার ধারণাকে বরাবরের মতোই সত্য প্রমাণ করে নৈরা তীব্র বেগে নাকচ করে বলল, আমার এগুলো দরকার নেই বাবা। আমার হাত পায়ের নখ একদম কেটে কুটে পরিষ্কার, তারা করুক, আমি করব না। নুহাশ মাহমুদ তপ্ত নিঃশ্বাস ফেলে বললেন, সবসময় সব কিছুতে এত উদাসীনতা কেন আম্মা? তারা কত আনন্দ আর আগ্রহের সাথে এগুলো সবসময় করে, অথচ তুমি? নৈরা অস্থিরভাবে নিঃশ্বাস ফেলল। কপাল কুঁচকে অসন্তোষের সাথে বলল, আমি এগুলোতে আগ্রহ পাই না বাবা। তোমরা কেন রোজ রোজ এগুলো নিয়ে পড়ে থাকো? আমার ভালো লাগে না এইসব। সবাই এক হবে এমন তো কোনো কথা নেই, তাই না? মেয়ে ক্রমশই সিরিয়াস হয়ে যাচ্ছে দেখে নুহাশ মাহমুদ আর কথা বাড়ালো না। কথা ঘুরিয়ে জিজ্ঞাসা করে, বাবা একটু পর বেরিয়ে যাব, আসতে রাত হবে, তোমার কিছু লাগবে? লাগলে বলো, আমি এনে দিয়ে তারপর যাব। বাবার কথা শেষ হতেই নৈরা এলোমেলো দৃষ্টি ফেলে কিছু খুঁজতে লাগলো। নুহাশ মাহমুদ জিজ্ঞাসা করে, কি খুঁজছো? আমার আলু বোখারার কোটাটা বাবা, কোথায় রাখলাম? নৈরা খুঁজতে খুঁজতে বলল। নুহাশ মাহমুদ নীরবে বারান্দায় চলে গেল। সৌন্দর্য বর্ধনকারী সবুজ গাছের আড়ালে কাচের কৌটার এক অংশ দৃশ্যমান। সে দীর্ঘশ্বাস ফেলে সেটি নিয়ে ঘরে ঢুকলো। নৈরা সেটি দেখে বলল, ওটা বারান্দায় ছিল? কৌটার মালিক যে সারাদিন বারান্দাতেই থাকে। নুহাশ মাহমুদ হেসে বলল। নৈরা কৌটাটা হাতে নিয়ে দেখল কৌটার শেষ প্রান্তে কয়টা আলু বুখারা রয়েছে। সে সেটি দেখিয়ে বাবাকে বলল, শেষ, নিয়ে এসো। নুহাশ মাহমুদ হাসলেন। মেয়ের অবসরের পছন্দের সঙ্গে আলু বুখারা, বিড়াল আর বই। সে বলল, আচ্ছা বাবা, পাঠিয়ে দেব। এখন নাস্তা খেতে আসো, বাবার সাথে একসাথে খেয়ে নেবে। নুহাশ মাহমুদ পা বাড়ায় দরজার দিকে, কিন্তু নৈরা তখনও নিজের জায়গায় দাঁড়িয়ে আছে। সে পা থামিয়ে ঘাড় ঘুরিয়ে তাকায়, জিজ্ঞাসা করে, কি হলো আম্মা, যাবে না? নৈরা হাত কসলাতে কসলাতে ইতস্ততা নিয়ে বলল, বাবা। নুহাশ মাহমুদ আবার পা বাড়ায় মেয়ের দিকে, বলে, কিছু বলবে আম্মা? নৈরা ইতস্ততা নিয়ে কাবাডের কাছে এগিয়ে গেল। কাবাডের পাল্লা খুলে মিনমিনে স্বরে বলল, এখান থেকে আমার কোনটা পড়লে সুন্দর লাগে? নুহাশ মাহমুদ হেসে ফেলল অপ্রত্যাশিত কথায়। মেয়ের মাঝে সুন্দর নিয়ে স্প্রে আছে, তবে সে মেয়ের ইতস্ততাকে আরো গাঢ় হতে দিল না। বলল, তোমার সবকিছু বলেই সুন্দর লাগে আম্মা, তবুও আমি দেখছি। সব সুতির কুর্তি আর 3 পিস। নুহাশ মাহমুদ বেছে বেছে বেগুনি রঙের একটি 3 পিস বের করলো। বলল, এটা সুন্দর লাগবে তোমার উপর। নৈরা প্রগাঢ় হেসে মাথা নাড়ল। বাবার থেকে জামাটা নিয়ে চঞ্চল কণ্ঠে বলল, আচ্ছা। আজ কোনো বিশেষ কিছু আছে আম্মা? নৈরা ঘন ঘন মাথা নেড়ে বলল, না বাবা, এমনি। নুহাশ মাহমুদ হেসে মেয়ের হাত ধরে নিচে নামলেন। মেয়ে তার অন্তর্মুখী কেমন ঘরকুনো স্বভাবের, জাগতিক কোনো কিছুতে যেন আগ্রহ খুঁজে পায় না। একাকিত্ব, সাদামাটা জীবনযাপন আর বই পড়া ব্যতীত। কিন্তু অনার্স শেষ করার পর মেয়ে দিনকে দিন কেমন মাত্রাতিরিক্ত ঘরকুনো এবং মনমরা হয়ে যাচ্ছিল। সেই ভয় থেকেই 2 সপ্তাহ হলো তাকে বীরাঙ্গনায় পাঠাচ্ছে। হয়তো এর মাধ্যমে একটু চঞ্চল হবে। নাস্তার টেবিলে সবাই তখন জড়ো হয়।
নৈরা সদ্যই ফলের বাটিটা নিজের দিকে টানছিল, অমনি তার হাত থেকে ছো মেরে কেউ বাটিটা নিয়ে নিল। নৈরা শান্ত চোখে মেজ ভাইয়ের দিকে তাকায়। নোমান ফলের বাটিটা নিয়ে চেয়ারে ধপ করে বসে পড়ল। বড় বড় হাঁ করে ইতিমধ্যে কয়েকটা ফল সে খেয়ে ফেলেছে। নুহাশ মাহমুদ বিরক্তি দৃষ্টি নিক্ষেপ করল ছেলের দিকে, গম্ভীর গলায় বলল, নৈরার ফলের বাটি ওকে দিয়ে দাও নোমান। নোমান নিরুদ্বেগ শোনালো বাবার কথায়। ফলের বাটিটাও দিল অর্ধেকটা খেয়ে। নৈরার মা রাগান্বিত চোখে ছেলের দিকে তাকায়, তবে নৈরার মাঝে কোনো উদ্বেগ দেখা গেল না। সে নীরবেই সেই অর্ধেকটাই খেতে লাগলো। নোমান হতাশ হয় ছোট বোনের নির্লিপ্ততায়। নুহাশ মাহমুদ হাঁক ছেড়ে বললেন, নৈরার জন্য আরেক বাটি ফল নিয়ে আসো মিতা। আনছি। নৈরার মা মিতা বলল। নৈরা এবং নোমানের বড় ভাই নিরাদ ততক্ষণে টেবিলে এসে বসে 6 বছরের মেয়েকে নিয়ে বসে বোনের দিকে তাকিয়ে বলল, নরু, ভাইজান টকিতেও যাচ্ছি 1 সপ্তাহের জন্য। কি কি লাগবে আমায় একটা লিস্ট করে দেবে? নৈরা চোখ তুলে তাকায় ভাইয়ের দিকে, হেসে চঞ্চল কণ্ঠে বলল, 4টা হাঁসের ছানা আর একটা খরগোশ এনো। হাঁসের ছানা বাথটবে ছেড়ে দিলে অনেক সুন্দর লাগে দেখতে। নিরাদের খাওয়া থেমে গেল। সে অদ্ভুত দৃষ্টিতে তাকালো বোনের দিকে, চোখে মুখে অসন্তোষের রেশ। তন্মধ্যেই নুহাশ মাহমুদ আর নোমান মাহমুদের উচ্চস্বরে হাসি ভেসে আসলো। নিরাদের স্ত্রী ও মৃদু হাসলো ননদের কথায়। তার ননদ এমনই, একটি অদ্ভুত, একটিও মিষ্টি। নিরাদ ডানে বামে মাথা নেড়ে বলল, জাপান থেকে আমি তোমার জন্য হাঁসের ছানা আর খরগোশ আনবো। নৈরা চুপসে গেল, আর কথা বাড়ায় না। নুহাশ মাহমুদ ছেলেকে থামিয়ে বলল, পরপরই বলল, আম্মা, আপনার হাঁসের ছানা চাই। নৈরা চকচকে দৃষ্টি ফেলে বলল, হ্যাঁ হ্যাঁ বাবা, হলুদ রঙের, খুব আদরে লাগে তাদের। আর একটা খরগোশও সাদা রঙের। বাবা, এনে দেব আম্মা। বাবার কথায় নৈরা গাল ভরে হাসল। নিরাদ নোমান নীরবে দেখল সেই হাসিটুকু। বোনের কর্মকাণ্ডে তারা প্রায়শই বিরক্ত, আবার প্রায়শই মুগ্ধ হয়। ঠিক আরেকটু কাঞ্চন বেলায় প্রকৃতির মাঝে বিভোর চিত্ত, অপেক্ষারত। উচ্চস্বরে গান, গাড়ির সাইরেন, মানুষের কোলাহল, কর্মব্যস্ততায় মুখরিত বীরাঙ্গনার সম্মুখের পথধার। টার্য দিয়ে নান্দনিকতার সাথে গড়া ফুটপাত ঢেকে গিয়েছে ঝরা ফুলের আস্তরণে। কখনো গোলাপি, কখনো হলুদ, কখনো সাদা ফুলের সমারোহ। প্রকৃতি নিজ উপায়ে আলপনা এঁকে চলেছে, যেই আলপনা নিজস্ব সুবাসে সুবাসিত। সপ্তাহের শুরুর দিকে 5টা থেকে 5:20 মধ্যে ব্যাংকের কাজ শেষ হলেও সপ্তাহের শেষ দিনগুলো 6টা পেরিয়ে যায়। ঠিক 5:20 ব্যাংক কর্মকর্তারা একে একে সিঁড়ি বেয়ে নামলো। গতরে তাদের অলসতা। কানে ফোন ঠেকিয়ে সরব ব্যস্ত কণ্ঠে কলিগদের বিদায় সম্ভাষণ জানায়। বুট জুতোয় ঝরা ফুলগুলো পিষতে পিষতে বড় বড় কদম ফেলে স্ট্যান্ডের কাছে যায়। আম্মা, এখন বলো, এতক্ষণ শোনা যাচ্ছিল না? বলতে বলতে সরব বেঞ্চিতে গায়ে লিয়ে দেয়। অপর প্রান্ত থেকে কিছু বলছে, আর সরব হ্যাঁ হুঁ করছে। সেই ব্যস্ত মুখশ্রীটি দেখতেই যেন এতক্ষণের অপেক্ষারা শেষ হলো। নৈরা প্রাণোচ্ছল হাসি নিয়ে সদ্য আনা দুটি ধোয়া ওঠা মাটির চায়ের ভাঁড়ের দিকে তাকালো। সেখান থেকে একটি চায়ের ভাঁড় 2 হাত দূরে বসা লোকটির কাছে ঠেলে দিয়ে আবার চুপটি করে পা ঝুলিয়ে বসে রইল। নিষ্কর্মে ব্যস্ত মানুষটার বদ অভ্যাস এখানটাতে 10 মিনিট কাটানো। ওই যে কর্ণকুহারে শ্রুতিমধুর শব্দ তুলে প্রবেশ করছে কত সুরেলা কণ্ঠের গান। দায়িত্বে পরিপূর্ণ ব্যস্ত এই জীবনে এই 10 মিনিটই স্বরূপের নিজস্ব হয়। কানে ফোন ঠেকিয়ে ঘামে ভিজে ওঠা শার্ট ছাড়তে ছাড়তে নিজের বাঁ পাশে তাকালে অপ্রস্তুত হয় উৎসুক দুটি ক্ষণ পরিচিত দৃষ্টি দেখে। পরপরই তার উদাসীন দৃষ্টি আকর্ষণ করে মাটির চায়ের ভাঁড় দেখে। সে আর এক পলক তাকায়, একগাল আলাভোলা হেসে তাকিয়ে থাকা মেয়েটির দিকে। 2 মিনিট বাদ ফোন রাখতেই নৈরা চঞ্চল কণ্ঠে শুধায়, ভালো আছেন? সরব সৌজন্য হেসে বলল, জি, কিন্তু এই চা কিসের জন্য? আপনি আমার থেকে 30 টাকা পান, কিন্তু 30 টাকা ফেরত দিলে খারাপ দেখায়। আবার না দিতে পারলে আমার ভালো লাগবে না। তাই এই চা, আশা করি আপনি নাকচ করবেন না। ঠিক যেন মুখস্থ বিদ্যা উগড়ে দেওয়ার মতো করে বলল নৈরা। সরব মৃদু হেসে বলল, আপনি এখনো 30 টাকায় আটকে আছেন? যাক, চায়ের জন্য ধন্যবাদ। বলেই সরব চায়ের ভাঁড়টা তুলে নেয়। অদূরে পথে দৃষ্টি রেখে এক সিপ মুখে তুললে ক্লান্ত বদন একটু স্বস্তি পায়। পুরুষ মানুষের অদ্ভুত এক স্বভাব। তীব্র গরম কর্মব্যস্ততার মাঝেও 1 কাপ ধোয়া ওঠা গরম গরম চা
তাদের মনে প্রশান্তি আনতে সক্ষম। স্বরূপ চা পান করতে করতে আরেকটা পলক তাকায় পা ঝুলে থাকা মেয়েটির দিকে। তার পাশে রাখা চাটি তখনও কাঁপেই রয়েছে। তা দেখে সে শুধায়, আপনার চা ঠান্ডা হয়ে যাচ্ছে, পান করছেন না কেন? নৈরা হকচকায় স্বরূপের কথায়। সৌজন্য হেসে চায়ের ভাতটা হাতে নেয়, মিনমিনে স্বরে বলল, আসলে চা অনেক তেতো, আমি খেতে পারছি না। আমি চা খাওয়ার মধ্যে একটু দুধ চাই খাই। তবে কিনলেন কেন? স্বরূপ চায়ে সিপ দিতে দিতে শুধায়, আপনার জন্য। আপনি তো মনে হয় পুরুষদের চা খেতে পছন্দ করেন, তাই আমি এটাই নিয়েছি। আপনি রং চা, আমি দুধ চা। বিষয়টা ভালো দেখাতো না? মেয়েটির মনে যা মুখে তাই সোজাসাপটার স্বভাবটা স্বরূপের ভালো লাগলো। সেই কৌতূহলী নয়নে তাকিয়ে শুধায়, পুরুষদের আবার চা হয়? নৈরা বড় বড় নেট্ট নিয়ে মাথা নেড়ে বলল, হয়। বাবা বলে পুরুষ মানুষ টঙের দোকানে সারাদিনের জাল করা পড়া লিকারের চা পছন্দ করে। তাদের খুশি করার জন্য এমন এক কাপ চাই যথেষ্ট। স্বরূপ মৃদু হেসে বলল, আপনার বাবা ঠিক বলে। নৈরা প্রাণোচ্ছল হাসল। স্বরূপ চায়ের ভাঁড়টা রেখে বেঞ্চি ছেড়ে উঠে দাঁড়ায়। হেঁটে যায় টঙের দোকানের সামনে বসা ছোলাওয়ালার দিকে। নৈরা বুড়ুকুচকে পিটপিট করে দেখতে লাগলো তাকে। স্বরূপ মিনিট 3 বাদ ফিরে আসলো টোঙায় করে ছোলা মাখা নিয়ে। নৈরার দিকে ঠোঙাটা এগিয়ে দিতেই নৈরা বেদীর্ণ দৃষ্টিতে তাকায়, ঘরমাক্ত মুখপানে। স্বরূপ মৃদু হেসে বলল, আপনি বরং এটা খান। বলতেই স্বরূপ নৈরার চায়ের ভাঁড়টা নিজের হাতে নিয়ে বলল, আর আমি চা 2 কাপ। এটা ফিরিয়ে দেওয়ার প্রয়োজন নেই, আমি খুশি হয়ে দিয়েছি। নৈরা মৃদু হাসল স্বরূপের শেষের কথাটিতে। অতঃপর বেঞ্চির দুধারে দুজন নিজেদের পছন্দের খাবার উপভোগ করতে লাগলো। আরো দুজন বেঞ্চিতে এসে বসতে চাইলে স্বরূপ তাদের বসার জায়গা দিল। ফলস্বরূপ তাদের মধ্যকার দূরত্ব কমলো 1 হাত। নৈকট্য বাড়তেই নৈরার কৌতূহলী মনটি উদ্যত হলো তার কৌতূহল মেটাতে। অন্যদিকে তাকিয়ে চা খেতে থাকা লোকটির বুকে ঝুলতে থাকা কার্টের দিকে উকি দিয়ে তাকায় নৈরা। ছোট ছোট অক্ষরে দায় হয়ে উঠতেই সে আরেকটু নুয়ে এলো। স্বরূপের ভুরু কুচকে গেল অতি নিকটে উকি দেওয়া মুখটি দেখে। সে নীরবে দেখতে লাগলো মেয়েটির কাজ। দেখতে দেখতেই নৈরার দৃষ্টি মিলে গেল স্বরূপের সাথে। নৈরা হতচকিত সোজা হয়ে বসলো, হড়বড়িয়ে বলল, আসলে ওই নাম মানে তার কথা অসম্পূর্ণই থেকে গেল। স্বরূপ থমথমে মুখে বুক থেকে কার্ডটা নৈরার দিকে তুলে ধরে বলল, স্বরূপ ইব্রাহিম। ধরা পড়ে যেতেই নৈরা কৃত্রিম হাসল, আবার জড়সড় হয়ে বসে রইল। স্বরূপ মৃদু হেসে শুধায়, আপনার গাড়ি এখনো আসেনি? নৈরা ছোট্ট করে জবাব দেয়। পরপরই লোকটার দিকে কৌতূহলী দৃষ্টি নিক্ষেপ করে শুধায়, আপনি কি আজও সবজি কিনতে যাবেন? আজও? ছোট্ট ওই শব্দটি স্বরূপকে আকর্ষণ করলেও এড়িয়ে গিয়ে বলল, রোজ সবজি কিনতে যান? কেন? সতেজ সবজি খেতে অনেক স্বাদ, তাই। আপনি কি বাজার থেকে সবজি কেনেন? ওই যে যারা বাজারে ঝুড়িতে ঝুড়িতে সবজি বিক্রি করে অনেক মানুষ একসাথে, ওখান থেকে? মেয়েটির প্রবল উৎসুক কণ্ঠে স্বরূপ মাথা নেড়ে বলল, সন্ধ্যা বাজার থেকে। সন্ধ্যা বাজার? আমি শুনেছি সন্ধ্যা বাজার অনেক বড় হয়। মোটামুটি। এতটুকু বলে কিয়ৎকাল নীরবতায় আচ্ছন্ন হলো দুই মানবী। নৈরা হাত কসলাতে কসলাতে আর চোখে তাকায় পা দোলাতে দোলাতে চা খেতে থাকা লোকটির দিকে। মিনমিনে সতর্ক কণ্ঠে শুধায়, আমায় নেবেন? স্বরূপের ললাটে অনুমতিবিহীন ভাঁজের দৃষ্টি হলো। সে ঘাড় ঘুরিয়ে দৃষ্টি রেখে কাচুমুচু করতে থাকা মেয়েটির দিকে জিজ্ঞাসা করে, কোথায়? সবজির বাজারে। নৈরা মিহিস্বরে জবাব দেয়। সবজির বাজার কোনো যাওয়ার মতো জায়গা হলো? নৈরা যেন একটু হলেও ভয় কাটাতে সক্ষম হলো। স্বরূপের নম্র কণ্ঠে সে বলল, আমার কাঁচা বাজারে যেতে খুব ভালো লাগে। ছোটবেলায় একবার গিয়েছিলাম আমি, কিন্তু এরপর আর কখনো যাইনি। কেউ নিয়েও যায় না, আর না যাওয়ার মতো অনুমতি আছে, তাই আর কি। স্বরূপ শুনল তার কথা, কিয়ৎকাল বাদ গম্ভীর গলায় বলল, একা একটা মেয়ে অচেনা একটা ছেলের সাথে সবজির বাজারে যেতে চাইতে ভয় করছে না আপনার? আমি যদি আপনাকে নিয়ে মেরে ফেলি? স্বরূপের গম্ভীর মুখ দেখে নৈরা দৃষ্টি নামিয়ে নিল। কোলের মাঝে রাখা দুহাত মুঠো করে মিনমিনে স্বরে বলল, আপনি অচেনা নন, আমি আপনাকে চিনি। রোজ রাত 9:30 থেকে 10:30 গলির মোড়ে আপনি বন্ধুদের সাথে চা খান,
আমি জানি আপনি আমায় মেরে ফেলবেন না। এসেছে থেকে যেন স্বরূপ আশ্চর্যই হচ্ছে মেয়েটির কথায়। স্বরূপ স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটির মুখপানে। স্বরূপের কুচকানো দৃষ্টি দেখে নৈরা চঞ্চল কণ্ঠে সাফাই দিয়ে বলল, আসলে আপনি যে চায়ের দোকানে বসেন সেটা একদম আমার ঘরের বারান্দা বরাবর, সব স্পষ্ট দেখা যায়। মনে প্রশ্ন জাগলো অহেতুক, তবুও বরাবরের মতোই সে প্রশ্ন এবং আশ্চর্য ভাব লুকিয়ে নিয়ে স্বরূপ বলল, দূর থেকে কাউকে দেখলেই চেনা পরিচিত হয়ে যায়, আমি যে ভালো তার নিশ্চয়তা কি? অনেকের দৃষ্টি গভীর হয়, দূর থেকে একজনের কর্মকাণ্ড দেখলেও বোঝা যায় সে ভালো নাকি খারাপ। আর আপনি খারাপ নন, কারণ আপনার বন্ধুরা আপনাকে রোজ সিগারেট খেতে বলে, কিন্তু আপনি তো রোজ তাদের না করে দেন, কখনো সিগারেট ছুঁয়েও দেখেন না আপনি। আর যে ছোট্ট একটা খারাপ কাজকে না করার ক্ষমতা রাখে, সে বড় খারাপ কাজগুলোকেও খুব সহজেই না করতে পারে। তাই আমি বুঝেছি আপনি ভালো। বেশ বিজ্ঞদের মতো শোনালো মেয়েটির কণ্ঠ। ঠান্ডা চা হাতে স্বরূপ কখনো সুচালো দৃষ্টিতে তাকিয়ে মেয়েটির দিকে কিয়ৎকাল বাদ ধিমি কণ্ঠে জিজ্ঞাসা করে, তা গভীর দৃষ্টি কি সবার জন্যই, নাকি কোনো একজনের জন্য? 10-12 জন ছেলেদের মধ্যে আপনার গভীর দৃষ্টি আমাকেই বা পর্যবেক্ষণ কেন করলো? নৈরা মিয়ে যাওয়া কণ্ঠে জবাব দেয়, সবার জন্যই। ও। স্বরূপ মৃদু হেসে বলল। ততক্ষণে খালি চায়ের ভাঁড় দুটো নিজেদের জায়গা করে নিয়ে বেঞ্চির উপর। স্বরূপ চায়ের ভাঁড় দুটো দিয়ে আসে, গলার কাঠ খুলে পকেটে ঢোকাতে ঢোকাতে এদিক ওদিক দৃষ্টি ফেলে অদূরে এক রিক্সা চালককে ডাক দিল হাত নেড়ে। নৈরা তখনও বেঞ্চিতে বসে উৎকণ্ঠা নিয়ে তাকিয়ে আছে লোকটির দিকে। চলে যাচ্ছে, তাকে নেবে না। সে আবারও মিনমিনের স্বরে শুধায়, নেবেন না? এক হাত দূরে দাঁড়িয়ে থাকা স্বরূপ ঘাড় ঘুরিয়ে তাকায়, বলে, রিক্সা ছাড়া যাবেন কি করে? হেঁটে যেতে পারবেন? মেয়েটির মুখে হাসি ফুটে উঠল। সে চঞ্চল কণ্ঠে বলল, না, রিক্সা ডাকুন। স্বরূপ আবারও শুধায়, আপনার বাড়ির লোক চিন্তা করবে না? নৈরা হেসে বলল, তারা জানবেই না। স্বরূপ চোখ ছোট ছোট করে বলল, এটা ঠিক নয়। আমরা জাগতিক যা যা করি তা কোনো কিছুই ঠিক নয়, তবে ক্ষুদ্রই বেঠিক খুব বেশি ক্ষতি সাধন করবে না, আপনি চিন্তা করবেন না। নৈরা স্মিত হেসে বলল। রিকশায় দুধারে দুটি মুখ দিনের অন্ত দেখতে ব্যস্ত। মেয়েটির 2 আঙুলের ছোট্ট একটা চিমটির মাঝে আটকে আছে শার্টের ক্ষুদ্র একটি অংশ। শার্টের মালিক সেই চিমটির অস্তিত্বটুকুও অনুভব করতে পারল না। স্পর্শটি এমন। এই ছোট্ট একটি সাপোর্ট জীবনের প্রথমবার রিকশা ওঠার ভয়জনিত কারণে। রিকশা তার মন্তব্যে পৌঁছাতেই নৈরা চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল। বিশাল একটা সবজির বাজার দেখতে, চারিদিকে তাজা তাজা সবজি। স্বরূপ নীরবে দেখল মেয়েটির উচ্ছ্বাস। এগিয়ে যায় সন্ধ্যা বাজারের ভেতর। নৈরা তার পিছু পিছু হাঁটতে হাঁটতে পুদিনাওয়ালা ডেকে বলে, আপা, পুদিনা পাতা নেন। নৈরা চকচকে দৃষ্টিতে স্বরূপের দিকে তাকায়, ডেকে বলে, স্বরূপ, পুদিনা পাতা নিন। মেটে আলু দেখতে দেখতে স্বরূপ জবাব দেয়, পুদিনা পাতা লাগবে না নৈরা। নৈরা চকিতে তাকায় সবজি দেখতে ব্যস্ত স্বরূপের দিকে। প্রবাল উৎকণ্ঠা নিয়ে শুধায়, আপনি আমার নাম জানেন? কই, আমি তো একবারও আপনাকে আমার নাম বলিনি। স্বরূপের হাত থামে। উষ্ণ এক নিঃশ্বাস ফেলে মেয়েটির দিকে তাকিয়ে অতি শান্ত স্বরে বলল, আমি না, পুরো শহর আপনার নাম জানে। এটা অসম্ভব। পুরো শহর কেন আমার নাম জানবে? আপনি সত্যি করে বলুন তো, আমার নাম কি করে জানলেন আপনি? আপনি আমায় আগে থেকে চিনতেন? মেয়েটি কণ্ঠে জোর দিয়ে বলল। স্বরূপ শান্ত দৃষ্টিতে মেয়েটিকে দেখতে দেখতে বলল, আপনার বাবা শহরের নাম করা ধনী ব্যক্তি, খুব অস্বাভাবিক নয় আপনার নাম জানা? আমার বাবা ধনী, আমি তো নই। আপনি কি সত্যি বলছেন? আপনি আমায় আগে থেকে চিনতেন না? স্বরূপ মৃদু হেসে শান্ত স্বরে বলল, আমি আপনাকে আগে থেকে চিনতাম না। ও। নৈরা মিহিস্বরে বলে। স্বরূপ মায়ের বলা সবজি কিনল। কেনা শেষ হলে বের হতে নিলে নৈরা চারিকে তাকিয়ে বলল, আপনি তো কিছুই কিনলেন না। স্বরূপ পিছু ফিরে তাকায়, ব্যাগ দেখিয়ে বলে, এগুলো কি তবে? নৈরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, এগুলো সবজি, কিন্তু আপনি গাজর, ক্যাপসিকাম, ব্রোকলি, বিট, কপি, কত সবজি আছে, ওগুলো কেন কিনলেন না? ওগুলো আমার প্রয়োজন নেই নৈরা। কিন্তু আমার তো অনেক কিছু কিনতে ইচ্ছে করছে। তবে কিনুন। স্বরূপ কাছে গিয়ে বলল।
নৈরার মুখে হাসি ফুটে উঠল। সে নিজের পছন্দসই রাজ্যের সবজি কিনল। নৈরার মন ভরতেই তারা সেগুলো নিয়ে বাইরে বের হয়। নৈরা হঠাৎ তার গতি থামিয়ে বলল, এত সবজি দিয়ে আমি কি করব? এগুলো বাড়িতে নিলে আমায় বকা দিবে যে। সৌরভ মৃদু হেসে বলল, সেটা কেনার আগে বিবেচনা করা উচিত ছিল। এখন এগুলো বরং আপনি নিয়ে যান, তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যাবে। নৈরা অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল। সৌরভ শান্ত তবে দৃঢ় কণ্ঠে নাকচ করে বলল, এগুলো দিয়ে কি করবেন সেটা আপনার চিন্তা। নৈরা, আমি কোনোরূপ সাহায্য করতে পারছি না। আর না, এগুলো আমি নিচ্ছি। যা করার তাড়াতাড়ি করতে হবে। ফার্স্ট। সন্ধ্যা হয়ে গিয়েছে। বাসার সবাই হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেবে। নৈরা তীব্র ক্ষোভ নিয়ে বলল, আপনি অনেক কঠোর স্বরূপ। সৌরভ স্মিত হেসে বলল, আপনি অনেক সহজ নৈরা। নৈরা রাগ দেখাতে দেখাতে ফুটপাতের উপর বসে থাকা ভিক্ষুকের কাছে হেঁটে গেল। সব সবজিগুলো তাকে দিয়ে আসলো। দমকা হাওয়ার ন্যায় বয়ে চলা জীবনের স্বামী ব্যতীত পথ চলাটুকু কতটা কঠিন হয়, যতটা কঠিন সাধনার কল্পনাতীত। সাধনাকে তার বাবা কখনো পৃথিবীর কুৎসিত দিকগুলোর সাথে পরিচিত হতে দেয়নি। বিয়ের পর স্বামীও আগলে রেখেছে। স্বামীর ছায়া সরে গেলে ভাই আগলে রেখেছে। তার জীবনটাই নিরাপদ বলের মাঝেই ঘেরা। সে অনভ্যস্ত এই কুৎসিত দিকগুলোর সাথে লড়াই করতে। ডিসপ্লে ক্যাবিনেটের সাথে লেপ্টে আছে থরথরিয়ে কম্পনরত মেয়েটির দেহ। এলোমেলো চুল, ঘেমে উঠেছে লালচে গাল গলা। অশ্রুসিক্ত ভয়ার্ত কোনা, চোখ অতি নিকটে ঘৃণ্য কুৎসিত এক বয়স্ক লোকের দিকে। দুহাতে পুরো গায়ে আঁচল জড়িয়ে আঁকড়ে ধরে আছে সাধনা। ফের কাঁধ থেকে কোনই পর্যন্ত অশালীনভাবে ছুঁয়ে যায় বয়স্ক লোকটির অভিশপ্ত হাত। লোকটি চাপা স্বরে বলে উঠল, সাধনা, এত ভয় পাচ্ছ কেন? কোনো ভয় নেই। আমি তো সব সময় তোমার কত স্নেহ করে আসছি, তাই নাকি? তবে এখন নাহে তোমার একটু বেশি ভালোবাসবো। শোনো, আগামীকাল থেকে শুধু তুমি আমায় 2 ঘন্টা একান্তে সময় দিব। আমি নিজের মতো করে সময় কাটাবো। আমি জানি তোমার ইচ্ছে করে কারো ভালোবাসা পেতে। আজ কত বছর যাবৎ বিধবা, তারপর আবার আর্থিক সংকট। এই কটা টাকা ইনকামে তোমার কিছু হয় নাকি? আমি বুঝি তুমি আমার কথা শুনে চললে মাসের শেষে তোমায় টাকার চিন্তা করতে হবে না। যত টাকা প্রয়োজন আমি দেব, শুধু তুমি একটু আমায় খুশি করবে। কর্ণকুহারে তীব্র প্রদাহ সৃষ্টি করে ঘৃণ্য কথাগুলো প্রবেশ করল সাধনার। ঘৃণ্য ওই পরিবেশে ক্রমশই ভারসাম্য হারাতে বসে সাধনা। জীবনে একা পথ চলা এত কঠিন কেন? কাঁধ থেকে শাড়ির আঁচল সরতে নিলেই সাধনা ফুফিয়ে কেঁদে উঠল। অনুনয় করে বলে, আমায় যেতে দিন। বয়স্ক লোকটি বিশ্রী হেসে বলে, যাবে তো? আমি কি তোমায় আটকে রাখবো সারা জীবন? আমি তো শুধু দিন শেষে তোমার কাছে একটু সুখ খুঁজি সাধনা। আর তাতে তোমার লাভ হলো এই চাকরিটা তোমার কত প্রয়োজন তা তো আমি জানি। বাবা মতি, তুই আমার বাপের টাকা নিয়ে নিজের সুখ খুঁজছিস? তোর এলেম আছে বলতে হবে। মতির রহমান চমকে ঘাড় ঘুরিয়ে তাকায় নিজের কক্ষের দরজার পানে। আতখোলা দরজার কপাটের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নোমান মাহমুদ। মতিউর তড়িৎ গতিতে ছেড়ে দেয় সাধনাকে। সাধনা আরও দৃঢ়ভাবে শাড়ির আঁচল জড়িয়ে নিল। চোখের সামনে ক্রমশই সব ধোঁয়াশা হয়ে আসছে। দোদুল্যমান দেহ নিয়ে সাধনা জোরে জোরে নিঃশ্বাস ফেলল। শ্বাসকষ্ট শুরু হয়ে যাচ্ছে। তাকে এখান থেকে বের হতে হবে। মতিউর সৌজন্য হেসে বলল, আরে নোমান, তুমি? তোমার বাবা পাঠিয়েছে? এসো। ও হলো সাধনা, আমার খুব কাছের একজন মানুষ। বুঝতে পারছো, এই এনজিওই কাজ। বিধবা, তাই নিজের দুরবস্থা কথা বলছিল আমায়। শেষের কথাগুলো মতিউর মিটিমিটি হেসে বলল। নোমান চোয়াল শক্ত করে দাঁড়িয়েছিল। মতিউরের কথায় তার মস্তিষ্কের শিরা উপশিরায় দপদপ করতে লাগলো রাগে। এক পলক দেখে বিধ্বস্ত ক্রন্দনরতটি নারীটির দিকে তাকিয়ে তেড়ে গেল মতিউরের দিকে। বিলম্বহীন এক তীব্র মুষ্টিঘাতে মতিউর মুখ থুবড়ে পড়ল ডেস্কে। নোমান রাগে হিসিয়ে বলল, জানোয়ার একটা, বিধবা বলে ফায়দা নিচ্ছিলি?
তোকে তো মেরে ফেলবো আমি। বলেই নোমান একটা লাথি মারল মতিউরকে। সাধনা আতঙ্ক জর্জরিত চোখে তাকায় রক্তাক্ত মতিউরের দিকে। মস্তিষ্ক থেকে নিজের বিধ্বস্ত অবস্থা মিলিয়ে গেল। শুধু একটা চিন্তায় ঘুরপাক খাচ্ছে। আজকের এই সিনকেটের পর যদি তার চাকরিটা না থাকে, তবে স্বরূপের জন্য পথ চলা আরও কঠিন হয়ে যাবে। অন্তত এর কারণে ছেলেটার মাথা থেকে একটু বোঝার ভার কমে। এনজিওতে চাকরি করে মাসে যে 3,000 টাকা পায়, এতে তাদের খাওয়া দাওয়া কোনো রকম চলে যায়। এতটুকু যদি না থাকে, তবে একসাথে লোন, বাসার খরচ ছেলেটা কিভাবে করবে? সে দ্রুত আগন্তুক লোকটিকে গিয়ে থামায়। থামুন থামুন, মারবেন না ওনাকে, ওনার কোনো দোষ নেই, উনি কিছু করেননি। নোমান হতবাক হয়ে গেল নারীটির কথায়, যে কিনা চোখের সামনে মিথ্যা বলছে। সে এসেছে আরও 10 মিনিট আগে, পুরোটাই দেখেছে এবং শুনেছে। সে দাঁতে দাঁত চেপে বলল, আপনি ভয় পাচ্ছেন কেন? কোনো ভয় নেই, এটাকে আমি দেখে নিব। সাধনা অশ্রুসিক্ত নয়নে তাকায়, শুকনো ঢোক গিলে বলল, আমি কোনো ভয় পাচ্ছি না, আপনি বাড়াবাড়ি করছেন। সে আমার সাথে কিছু করেনি, ছাড়ুন তাকে। নোমানের রাগ এবার টিকরে পড়ল সাধনের উপরে। সে গর্জে উঠে বলল, ও, তারও কোন দোষ নেই? তার মানে আমি ভুল, তাই না? আপনারও প্রফিট রয়েছে এর মধ্যে। টিপিক্যাল 3rd ক্লাস টাইপ মহিলা। বিধবা বলে এভাবে পেট চালাতে হবে কেন? বিধবারা সৎ পথে মাথা উঁচু করে বাঁচতে পারে না? সাধনা নিথর দেহে শুনে নিল সে ঘৃণ্য তকমাগুলো। একদম নীরবে নির্বিকার, বারংবার শুধু অচেতনায় উচ্চারণ করে যাচ্ছে তাকে চাকরিটা টিকিয়ে রাখতে হবে, যতদিন না অন্য কোনো উপায় হয়, নয়তো তার ভাইটার উপর বোঝা বাড়তেই থাকবে। নোমান রাগে ক্ষোভে ফুঁসতে ফুঁসতে মতিউরকে আরেকটা লাথি দিয়ে বলল,